করবো এটা আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা, স্পেসিফিক হিট। এই কনসেপ্টটা তোমরা 9-10 একভাবে পড়ে আসছো। তাপ ধারণ ক্ষমতা একটা টপিক পড়ছো, আর আপেক্ষিক তাপ একটা টপিক পড়ছো। তাপ ধারণ ক্ষমতা তোমরা পড়ছিলে এরকম যে একটা পদার্থের টেম্পারেচার 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওইটা ছিল তাপ ধারণ ক্ষমতা। মানে জাস্ট একটা পদার্থ পরিমাণ উল্লেখ নাই, ওইটার তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াবো, তাহলে যে পরিমাণ তাপের দরকার পড়বো ওইটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। আর আপেক্ষিক তাপ পড়ছিলা, ওইখানে ইনক্লুডেড পরিমাণটা তোমরা পড়ছো এরকম যে 1 কেজি ভরের কোনো গ্যাসের বা 1 কেজি ভরের কোনো পদার্থের, 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওইটা পড়ছো আপেক্ষিক তাপ, তাই তো? এখন যখন আমরা গ্যাস নিয়ে কথা বলতেছি তখন আমরা দুইটার একটা করে ফেলছি। তাপ ধারণ ক্ষমতার আগে মূলার কথাটা ইনক্লুডেড, মানে পরিমাণটা মূলে নিব, বা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে বা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, এটাই হচ্ছে মূলার আপেক্ষিক তাপ বা মূলার তাপ ধারণ ক্ষমতা। এর সংজ্ঞাটা হচ্ছে এটা: কোন পদার্থের 1 মোলের উষ্ণতা, 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। তো সংজ্ঞা যদি বুঝো তাহলে এমনিতে তাপ ধারণ ক্ষমতা স্পেসিফিক ক্ষেত্রে আমরা নরমালি, তোমরা এস দিয়ে প্রকাশ করো, এখানে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাপ ধারণ ক্ষমতারে নরমালি সি দ্বারা প্রকাশ করি। তাহলে সি দ্বারা প্রকাশ করলে এটার মানটা কত আসবো, যা সংজ্ঞা থেকে বুঝতে পারবা যে কোন পদার্থের বলতেছে 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ দরকার পড়ে। তাহলে তুমি ধরলা যে আমরা ধরো এম মোল গ্যাস নিলাম বা এম মোল পদার্থটা নিছি, দেন ওইটার টেম্পারেচার ডিটি পরিমাণ বাড়াইছি, 1 কেলভিন না, ডিটি পরিমাণ বাড়াইছি, তারপর দেখতে পাচ্ছি যে তাপ যে যে পরিমাণ দিছি ওইটা হচ্ছে ডিকিউ। তার মানে এম মোল গ্যাস ছিল বা এম মোল পদার্থ ছিল, তুমি ডিকিউ পরিমাণ তাপ দিছো, দেন ওইটার টেম্পারেচারটা ডিটি পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অবজারভেশন। তাহলে তুমি ওইটা থেকে তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ কিভাবে বের করবা? সংজ্ঞা আমাদের বলে যে 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে ডিকিউ পরিমাণ বৃদ্ধি করতে, সরি, ডিটি পরিমাণ বৃদ্ধি করতে তাপ দরকার পড়ছিল ডিকিউ, তাই তো? ডিটি তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধিতে, ডিটি পরিমাণ, ডিটি পরিমাণ বৃদ্ধিতে তাপের দরকার পড়ছিল ডিকিউ, তাই না? তাপ ডিকিউ প্রয়োজন। ডিটি পরিমাণ বৃদ্ধিতে ডিকিউ 1 কেলভিন আমাদের দেখা লাগবে, তাই তো? ডিটি কেলভিন, ডিটি কেলভিন বৃদ্ধিতে ডিকিউ প্রয়োজন, তাহলে 1 কেলভিন বৃদ্ধিতে কতটুকু প্রয়োজন? ডিকিউ বাই ডিটি, তাই তো? বুঝলাম। তাহলে একটা, এই যে একটা সংজ্ঞাতে একটা দিকটাতে চলে গেছি, 1 কেলভিন বৃদ্ধিতে যেটা দরকার পড়ে সেটাতে চলে গেছি। আর শর্ত আরেকটা আছে, 1 মোলের উষ্ণতা, তাই তো? তাহলে 1 মোল, আমরা এম মোলের টেম্পারেচার বৃদ্ধি করছি, এম মোলের মধ্যে তাপ দিছি, তাহলে এতটুকু দরকার পড়ছে। এম মোলের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করছি, এতটুকু দরকার পড়ছে। মানে আমার তো দরকার 1 মোলের উষ্ণতা, তাই না? তাহলে এম মোলের জন্য ডিকিউ বাই ডিটি, তাহলে 1 মোলের জন্য কতটুকু দরকার পড়বে? ডিকিউ বাই এম ডিটি, মানে নর্মাল ঐকিক নিয়ম। এইটাই সব সংজ্ঞাকে ফিল আপ করে ফেলছে। সরাসরি এক কথাই বলতে পারতাম, এটারে ভাগ করে দিতে পারতাম, তো তোমাদের একটু এক্সপ্লেন করলাম। মানে ডিকিউ বাই এম ডিটি, 1 মোল ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে তাপমাত্রা দিয়ে ভাগ করছে, মূল সংখ্যা দিয়ে ভাগ করছে, তার মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন পড়ে ওইটাই আসলে মূলার আপেক্ষিক তাপ বা মূলার তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, এটাই হচ্ছে ওই সি, সি ইকুয়াল ডিকিউ বাই এম, তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ। একটু ওয়েট করো।
এখন এই সি ইকুয়াল ডি কিউ বাই এমডিটি বা তাপ ধারণ ক্ষমতা, এই আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা যাই বলি না কেন, কাজ যেটা করছে সেটা হচ্ছে ওর তাপমাত্রা আমরা বৃদ্ধি করছি, বা আরো সুন্দর করে বলতে গেলে তাপমাত্রা বৃদ্ধি করছি, তার মানে আসলে কাজ করা হয়েছে এখানে। তাপ দিছি, ওই তাপটা কাজে রূপান্তরিত হয়েছে, তাই তো? কাজ করা হয়েছে। তাহলে এই কাজটা তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে যে কি, আয়তনটা চেঞ্জ না করে তাপমাত্রা বৃদ্ধি করো, আয়তনটা চেঞ্জ না করে তাপমাত্রা বৃদ্ধি করো, তখন আসলে কাজ হইব না। আয়তনটা বৃদ্ধি না করে তাপমাত্রা বৃদ্ধি করতে পারো, এক কেলভিন তো বৃদ্ধি করবা, আয়তনটা ফিক্স রেখে বৃদ্ধি করতে পারো, বা চাপটা ফিক্স রেখে বৃদ্ধি করতে পারো, তাই তো? আয়তনটা বৃদ্ধি করে, যেহেতু তাপমাত্রাটাও চেঞ্জ হইতেছে, তাপটাও চেঞ্জ হইতেছে, তাই তো? চাপটা আর আয়তনটা রয়েছে, তুমি পারো যে এটারে কনস্ট্যান্ট রেখে, আয়তনকে কনস্ট্যান্ট রেখে তাপমাত্রাটা বাড়াবা 1 কেলভিন, और পারো যেটা থাকুক পি রে কনস্ট্যান্ট রেখে দেন তাপ বাড়াবা, তাপমাত্রা বাড়াবা, তাই তো? তার মানে এই সি এর আবার দুইটা প্রশ্ন সম্ভব বা দুই টাইপ সম্ভব। একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটার মধ্যে চাপ স্থির থাকবে। একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যেটার মধ্যে আয়তনটা স্থির থাকবে। ঠিক আছে, আমরা ওই দুইটা একটু দেখবো। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে এখানে আসলে কিছুই চেঞ্জ করা হয় নাই, সবগুলো আগের মতো রয়ে গেছে। কথা জাস্ট একটাই, এটার মধ্যে চাপটা স্থির ছিল, এখানেও সি, এটা ইকুয়াল, যেটা পাইছো ওইটাই, ডি কিউ বাই এম ডিটি। বাট স্পেশালিটি হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে আসলে আমরা যেটা করছি সেটা হচ্ছে চাপকে ফিক্স রেখেছিলাম, মানে চাপ বাড়েও নাই কমেও নাই, চাপ ফিক্স রেখে দেন গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াইছি। এটারে আমরা বলি সিপি। পি মানে সিপি মানে এখানে পিটা কনস্ট্যান্ট, ঠিক আছে? পি কনস্ট্যান্ট। এটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা সিভি, এটা চেঞ্জ করা হয় নাই, সিভি লেখো, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা সিভি। তুমি পারো যে আয়তন চেঞ্জ করবা না, ঠিক আছে? আয়তন চেঞ্জ না করে গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, তখন এই যে অবজারভেশন, আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা ডি কিউ বাই এম ডিটি, এখানে আয়তনটাকে স্থির রেখে দেন 1 কেলভিন বাড়াইছে তাপমাত্রা, তাই তো? এটারে আমরা বলি সিভি বা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে? এখানে ভিটা কনস্ট্যান্ট। এইটার দুইটা টাইপ, একটা হচ্ছে আমরা চাপকে স্থির রেখে বাড়াবো অথবা আয়তনকে স্থির রেখে বাড়াবো। একটা যদি কনস্ট্যান্ট রাখো তাহলে অন্যটা কিন্তু অবশ্যই চেঞ্জ হইব, একটা যদি কনস্ট্যান্ট রাখো তাহলে অন্যটা অবশ্যই চেঞ্জ হইব, ঠিক আছে? পরে এই সিপি আর সিভি এদের মধ্যে আবার বিভিন্ন রকম সম্পর্ক আছে। সিপি সিভি এর সাথে গ্যাস ধ্রুবকের সম্পর্ক, আবার আমরা নতুন একটা টার্ম ওই দিন যে বলছিলাম গামা, ওইটার একটু সম্পর্ক নির্ণয় করবো, ঠিক আছে? মানে এর আগে এটা খ নাম্বারে অনেক বেশি আসে অনুধাবন প্রশ্ন। এটা দেখো, সিপি এর মান সিভি এর চাইতে বেশি সবসময়ই, সিপি এর মান সিভি এর চাইতে বেশি। তোমরা বলতেছ যে সূত্র তো একটাই দেখছি, তাই না? সিপি বলো এটাও ছিল ডি কিউ বাই এমডিটি, আর সিভি ছিল ডি কিউ বাই এমডিটি, দুইটা একই ছিল। বাট কথা হচ্ছে একটার মধ্যে আমরা চাপকে স্থির রাখছি, একটার মধ্যে আয়তনকে স্থির রাখছি। তাহলে সিপি এর মান আসলে সিভি এর চাইতে বেশি। কেন বেশি? সংজ্ঞা অনুযায়ী যদি দেখো ব্যাপারটা তো এরকম ছিল যে একটা গ্যাস বা একটা পদার্থ, এটার এম মোল আছে এখানে, তাই তো? এম মোল গ্যাস, ঠিক আছে? ওই এম মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াবো, সরি আমরা যখন আপেক্ষিক তাপ বের করবো তখন 1 মোল গ্যাস, এখানে মনে করো 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস, এই গ্যাসের টেম্পারেচার তুমি 1 কেলভিন বাড়াবা, মনে করো পিস্টন। হুম,
1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াবা। দুই প্রসেসে করতে পারো, একটা হচ্ছে পি কে কনস্ট্যান্ট রেখে, একটা হচ্ছে ভি কে কনস্ট্যান্ট রেখে। তাহলে আমরা প্রথমে ধরো এটাকে দেখো, এই ভি কে কনস্ট্যান্ট রেখে, ভি কে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে কি হইব, এই পিস্টনটা আর নড়তে পারবো না। তাহলে এখানে কি কাজ হইব? আমরা তাপগতিবিদ্যার ফার্স্ট রোতে যেটা পড়ছিলাম, এই ডি কিউ ইকুয়াল, যে তাপটা আমরা দেই এটা দুইটা পোর্শনে ব্যয় হয়, তাই তো, বা দুইটা পোর্শনে বিভক্ত হয়। একটা হচ্ছে এই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যে কথা, তাপমাত্রা বৃদ্ধি এক কথাই, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যে কথা, তাপমাত্রা বৃদ্ধি এক কথাই, কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলেই আসলে অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পায়। তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যে কথা, তাপমাত্রা বৃদ্ধি এক কথাই। এটা একটা পোর্শন, আর একটা পোর্শন হচ্ছে কাজে রূপান্তরিত হয়, তাই না, ডিডব্লিউ। এটারে একটু আমরা সুন্দর করে এরকম লিখছিলাম যে ডি কিউ ইকুয়াল ডিইউ, আর ডিডব্লিউ টারে পিডিভি। এখন দেখো, যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সরি আয়তনটা কনস্ট্যান্ট, তখন কি এই প্রক্রিয়ায় এই যে ডি কিউ এটার পোর্শনটা কি কি রূপে ব্যয় হইব, কোনো কাজ কি হইব? যদি জি না, আয়তনটা ডিকিউ কনস্ট্যান্ট ইকুয়াল থাকে ডিইউ হবে। তাহলে এটা জিরো হয়ে যাবে, তাই তো। তার মানে ডি কিউ যেটা, এটা সরাসরি জাস্ট অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি করবে, মানে সরাসরি টোটালটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, মানে টোটালটাই টেম্পারেচার বাড়াবে। তাহলে হুট করেই টেম্পারেচার 1 কেলভিন বাড়তে পারে, মানে মানটা অনেক কম, তাই না, বেশি তাপের হয়তো দরকার পড়বে না, কারণ এটা সরাসরি তাপমাত্রা বাড়াইতেছে। পার্থক্য করলে আরো বুঝবা, মনে করো আমরা সেম কাজটাই করতেছি চাপকে স্থির রেখে। তাহলে ডি কিউটা চাপকে যদি স্থির রাখো, এটা তো দুই ভাগে ভাগ হইব, ডিইউ প্লাস পিডিভি। কারণ এখানে চাপ যদি স্থির থাকে তাহলে কিন্তু কাজ হইব, চাপ স্থির রাখলে পিডিভি জিরো না, মানে কাজ জিরো না। সো ডি কিউটার দুইটা পোর্শনে ব্যয় হইব, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আর একটা কাজ হইব, মানে দেখতে পাবো এটা পিস্টনটারে নড়ায় নড়ায় এটা উপরে তুলে ফেলছে যদি চাপ স্থির থাকে। তাহলে যে ডি কিউটা দিতেছ 1 কেলভিন টেম্পারেচার বাড়ানোর জন্য, সেটা দুই ভাগে ভাগ হয়ে যেতেছে। ডিইউতে একটা পোর্শন যাইতেছে যেটা তাপমাত্রা বাড়াইতেছে, আর আরেকটা পোর্শন কাজ করে ফেলতেছে। আর সেম যখন আয়তন কনস্ট্যান্ট রেখে কাজটা করতেছ, তখন আসলে কোনো কাজ হইতেছে না, পুরা তাপটাই ওর তাপমাত্রা বাড়াইতেছে। তাহলে কোনটা বেশি হইব, এই প্রসেসে বেশি হইব, তাপ বেশি লাগবে, নাকি এই প্রসেসে তাপ বেশি লাগবে? বুঝো নাই। দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়ানো। টেম্পারেচার বাড়া যে কথা, এটার অভ্যন্তরীণ শক্তি বাড়ার কি এক কথায়, অভ্যন্তরীণ শক্তি যখন বাড়বে তখনই টেম্পারেচার বাড়বে। এখন কোন প্রসেসে বেশি তাপ দরকার পড়ে, এই 1 কেলভিন তাপের জন্য, 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য কোন প্রসেসটাতে বেশি তাপের দরকার পড়ে, ঠিক আছে। তুমি যখন আয়তন কনস্ট্যান্ট রেখে করতেছো, তখন দেখতেছো আমরা যে তাপটা দেই, এই পুরা তাপটাই ওর তাপমাত্রা বাড়াইতেছে, ঠিক আছে। আর সেম কাজ যখন চাপ স্থির রেখে করতেছো, তখন যে তাপটা দিতেছ ওই তাপটা দুই ভাগে ভাগ হয়ে যেতেছে, একটা ওর অভ্যন্তরীণ শক্তি বাড়াইতেছে বা টেম্পারেচারটা বাড়াইতেছে, আরেকটা পোর্শন যেটা কাজ করতেছে। তাহলে কোন প্রসেসে এই সেম 1 কেলভিন বাড়ানোর জন্য বেশি পরিমাণ তাপ দেওয়া লাগবে? প্রথমটাতে। প্রথমটাতে, তাই না। মনে করো যে, আবার বলি, তুমি ধরো এই 200 জুল তাপ দিছো, ঠিক আছে। তাহলে 200 জুল তাপ, 200 জুল তাপ যদি সিভি, মানে আয়তন স্থির রেখে আমরা দেই, তাহলে 200 জুলই কি করবে, ও টেম্পারেচার বাড়াবে, তাই না, কারণ ডিইউ 200 জুল হইব, এই টোটালটাই তার টেম্পারেচার বাড়াবে। এই সেম 200 জুল তুমি দিতেছো মনে করো চাপ স্থির রেখে, তাহলে এটা যদি দাও, এটা দুইটা পোর্শনে ব্যয় হয়ে যাবে। একটা হইব ডিইউ, মনে করো এটা হইলো সামথিং ধরো 120, আর বাকিটা কাজ হয়ে গেল 80 জুল। তাইলে সেম এটার মধ্যে 200 জুল তাপ পায় ফেলছো, এটার মধ্যে আসলে তাপ পাইতেছো না। 1 কেলভিন তাপমাত্রা যে বাড়বে, এটার মধ্যে এখনো তাপ আসে নাই। তো তুমি কি করবা, এখানে 200 জুল আনার জন্য আরো এক্সট্রা তাপ দিবা, তো আরো দিলা 200 জুল, তখন হয়তো আরো তাপ আসবে, ওইটার আরো দুইটা পোর্শন হইব। হুম একটা একটা পোর্শন ডিইউ তে যাবে আর একটা পোর্শন ডিডব্লিউ তে যাইব। তাইলে সেম পরিমাণ তাপ পাওয়ার জন্য এই সিভি তে, মানে যখন আমরা আয়তনকে স্থির রাখতেছি তখন একটু তাপ দিলেই হইতেছে,
আর যখন চাপকে স্থির রাখতেছি তখন আসলে তাপের পরিমাণ বেশি লাগতেছে, তাই না? কারণ তাপটা, আমার উদ্দেশ্য হচ্ছে 1 কেলভিন তাপমাত্রা বাড়ানো, বাট যে তাপটা আমি দিতেছি সেটা শুধুমাত্র তাপমাত্রা বের কাজে ব্যয় হইতেছে না, সেটা 2 ভাগে ভাগ হয়ে যেতেছে। ঠিক আছে? তাই এই প্রসেসের মধ্যে তাপের পরিমাণ বেশি লাগবে, আর সিভিতে তাপের পরিমাণ কম লাগবে। ঠিক আছে? তার মানে সিপি এটা অলওয়েজ সিভির চাইতে বড়। তোমরা কি বুঝছো নাকি না বুঝো নাই? বুঝো নাই? এই দেখো, উদ্দেশ্য হচ্ছে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানো। 1 কেলভিন বাড়াইতে কোন প্রসেসে কি পরিমাণ তাপ লাগতেছে ওইটা দেখবা জাস্ট। ঠিক আছে? যেমন ভাই খাতায় কিভাবে লিখবো? খাতায় কিভাবে লিখবা, এই তো সেম। যখন আমরা আয়তন স্থির রাখবো তখন যে তাপ দিব সেটা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে কাজ শূন্য হওয়ায়, স্থির আয়তনে কাজ শূন্য হওয়ায় পুরো তাপ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করবে। আর স্থির চাপে তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে যে তাপ দিব তা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং কাজে রূপান্তরিত হবে। সেম পরিমাণ তাপ যদি দেওয়া হয় স্থির আয়তনের মধ্যে, পুরো তাপটাই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবে। আর স্থির চাপে সেম পরিমাণ তাপ 2টা পোর্শনে ভাগ হইব, মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং কাজ করবে। সো সেম টেম্পারেচার বাড়ানোর জন্য স্থির আয়তনে কম তাপের প্রয়োজন হবে আর স্থির চাপে বেশি তাপের প্রয়োজন হইবে। তার মানে সবসময় সিপি ইজ গ্রেটার দেন সিভি। বইয়ের মধ্যে সুন্দর করে লেখাও আছে, ঠিক আছে? ওইটা পড়ো। তোমরা কি ব্যাপারটা কি বুঝছো নাকি নাকি ব্যাপারটাও বুঝো নাই? জি স্যার বুঝছি। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এটার একটা প্রুফ হচ্ছে এটা, মানে নর্মাল থিঙ্কিং এ করা। আরেকটা এরকম আছে যে আমরা একটু পরেই দেখবো যে সিপি থেকে যদি আমরা সিভিটা বাদ দেই তাহলে আসলে মান পাই আর। পরে আমরা দেখবো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, মানে আর এর মান তো অলরেডি জানোই যে আরটা কি 8.314, তাই না? তবে সিপি আসলে এই সিভি এর সাথে আরো 8.314 যোগ করলে পাওয়া যায়, মানে সবসময় আসলে সিপি এর মান বড় হইব। ঠিক আছে? এটাই প্রুফ করবো একটু পরে, আবার এরপরেই হয়তো এটা সিপি এর মান। এইখানে এটা বেশি আসছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ, এটা ইকুয়াল সিভিডিটি। এটা দেখো কত ক্লাসে হয়তো এটা সরাসরি দিয়ে ফেলছিলাম, কারণ এটার প্রুফ ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা আসলে 1 মোলের জন্য। ডিইউ ইকুয়াল সিভিডিটি 1 মোলের জন্য। যদি n মোল গ্যাস হয় তাহলে এটা হইব n সিভিডিটি। এটা নরমাল, আসলে কিছুই না। মনে করো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি এটা ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি, তাই তো? তাহলে ধরো আমাদের সুবিধার্থে আমরা ধরতেছি আমরা যে প্রসেস নিয়ে কাজ করতেছি ওই প্রসেসটা এখানেও বোঝা যায় যে যখন সিভি আনতেছি তার মানে এই প্রসেসটা কি স্থির আয়তনে, তাই তো? তো স্থির আয়তনে যদি হয় তাহলে কি বলতে পারবা? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস, এটা 0 হয়ে যাইব, তাই না? যেহেতু আয়তন স্থির তার মানে ডিভি 0, ডিভি যদি 0 হয় তাহলে এই পোর্শন টোটালটাই 0, তার মানে ডিকিউ ইকুয়াল ডিইউ। এখন একটু আগে দেখছিলা যে সিভিটা কি ছিল? ডিকিউ বাই এম ডিটি, তাই না? 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওইটা ছিল সিভি। তাইলে এখন আমরা এটা হচ্ছে এম মোলের জন্য সিভি এর মান, 1 মোলের জন্য সিভি এর মান কত হইব? সিভি এর মান কিন্তু একটাই হইব। গ্যাস যদি 1 মোল নিয়ে কাজ করো বা এম মোল নিয়ে কাজ করো কাজ কিন্তু একটাই হইব, তাই না? তো যদি এটা হচ্ছে এম মোলের জন্য, আর যদি 1 মোলের জন্য হয় তাহলে সিভি ইকুয়াল ডিকিউ বাই ডিটি ফর 1 মোল। মানে গ্যাসের পরিমাণ যখন তুমি 1 মোলে নিয়ে আসবা তখন আর কি ডিকিউ এর মানটাও কমে যাইব। আলটিমেটলি সিভি এর এটা কিন্তু কনস্ট্যান্ট, এটার মান একটাই হইব। ঠিক আছে? ফর 1 মোল গ্যাস সিভি ইকুয়াল ডিকিউ বাই ডিটি। ডিকিউ ইকুয়াল কি বলতে পারবা? সিভি ডিটি, তাই না? কারণ একটু আগে দেখছিলাম যে যখন স্থির আয়তন প্রসেস
বা আইসোকোরিক প্রসেস, সমায়তন প্রসেস, ওইটার মধ্যে ডিকিউ ইকুয়াল ডিইউ, মানে আসলে যা ডিকিউ তাই ডিইউ, তাই তো? ডিকিউ পাইছো সিভিডিটি, তাহলে এখান থেকে কি বলতে পারবা? ডিকিউ যেহেতু সিভিডিটি, সো ডিইউ সিভিডিটি, ঠিক আছে? কারণ তোমরা এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নাই যে এখানে কেন এই 1 মোলের জন্য কেন বের করলাম, তুমি n মোলের জন্য বের করলেও কোনো সমস্যা না। এটার কি 1 মোলের জন্য বললে ডিইউ ইকুয়াল সিভিডিটি, যদি তুমি n মোলের জন্য বলো তাহলে বলবা n সিভিডিটি, মানে তুমি সবসময় n দিতে পারো, সমস্যা নাই। তো এখানেও n রাখলা, তখন এখানেও n আসবো, এখানেও n আসবো, এখানেও n আসবো, আর কি m রাখলা, কোথায়? মানে n মোল গ্যাসের জন্য যদি আমরা বলি তাহলে ডিইউ ইকুয়াল n সিভিডিটি, যদি 1 মোলের জন্য বলি তাহলে ডিইউ ইকুয়াল জাস্ট সিভিডিটি, ঠিক আছে? তোমাদের যেটা সুবিধা ওইটাই মনে রাখো, কোনো সমস্যা নাই। ডিকিউ ইকুয়াল n সিভিডিটি মনে রাখতে হবে। মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ গুণ তাপমাত্রা পরিবর্তন, ঠিক আছে? যদি n মোল গ্যাস হয় তাহলে n ইনটু এটা, ঠিক আছে? এটা বুঝছো তো নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। না বুঝলে বইলো, পরে যাই। এখন সিপি মাইনাস সিভি ইকুয়াল হচ্ছে আর এটার প্রুফটা দেখাই। তাহলে এটার প্রুফটা আসলে তেমন কিছু না, সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, আমরা জাস্ট গ্যাসের ফার্স্ট ল যেটা গতিবিদ্যার ফার্স্ট ল থেকে আসতে পারবো, এটা ডিকিউ ইকুয়াল করছে যেটা দুইটা প্রশ্ন থাকবো ডিইউ প্লাস ডিডব্লিউ, বা আমরা এটা প্রুফ করছি যে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি। এখন আরেকটা কথা শোনো, এই যে একটু আগে যেটা আমরা প্রুফ করছি এই ডিইউ ইকুয়াল এন সিভিডিটি বা 1 মোলের জন্য শুধু সিভিডিটি, এটা প্রুফ করার সময় আমরা প্রুফ করছি এইভাবে যে স্থির আয়তন প্রসেস ধরছি, তাই না? আয়তনটা স্থির ধরে দেন এটা প্রুফ করছি, কারণ ওইটা হচ্ছে জাস্ট ফর কনভিনিয়েন্ট, মানে সুবিধার জন্য ওইটা করছে। এটা বাধ্যতামূলক না যে ডিইউটা এন সিভিডিটি হওয়ার জন্য এই প্রসেসটা স্থির আয়তনেই হওয়া লাগবে, এটা ম্যান্ডেটরি না, যে কোনো প্রসেসে হোক। হ্যাঁ, এই ডিইউ ইকুয়াল সব সময়ই এনসিভিডিটি, শুধুমাত্র স্থির আয়তন প্রসেসের ক্ষেত্রে ডিইউ ইকুয়াল এনসিভিডিটি এটা কিন্তু না, সকল প্রসেসের ক্ষেত্রেই ডিইউ ইকুয়াল এনসিভিডিটি, ঠিক আছে? এটা জাস্ট আমাদের সুবিধার জন্য, মানে ওই পদ্ধতিতে প্রুফ করা সহজ, যেহেতু সব প্রসেসেই খাটবে, যে প্রসেসে সহজ আমরা ওই প্রসেসে প্রুফ করছি, ঠিক আছে? মানে সকল প্রসেসের ক্ষেত্রে এটা হইব। তাইলে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি, এখানে আর কি করতে পারো? সিপি দরকার, সিভি দরকার, তাই না? তাহলে সিপি ইকুয়াল কি জানো? ডিকিউ বাই এমডিটি, তাই তো? বা এম আসলে এন মোল গ্যাস, তো যদি এখানে এন দিয়ে প্রকাশ করো এটারে, তাহলে সবগুলোতেই এম দিবা। ধরো আমরা এন মোলের জন্য লিখলাম ডিকিউ ইকুয়াল, ধরো এন মোল গ্যাস আছে এনডিটি, ডিকিউ কি? এন সিপিডিটি, তাই না? সিপি ইকুয়াল ডিকিউ বাই এনডিটি, তার মানে ডিকিউটা কি? এন সিপিডিটি, এটা বসায় দাও এখানে, এন সিপিডিটি, দেন এই পাশে ইকুয়াল ডিইউটা একটু আগে প্রুফ করছো, এটা এন সিভিডিটি প্লাস হচ্ছে পিডিভি। এটা বুঝতে পারতেছো? আমাদের তো সিপি মাইনাস সিভি ইকুয়াল আর দরকার, এই পিভি থেকে আর এ যাওয়া দরকার, তাহলে ওইটা কোথেকে পাবা? পিভি এর সাথে আর এর কি সম্পর্ক জানো? যে অ্যানমোল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল এনআরটি, তাই তো? এখানে যেটা দরকার সেটা হচ্ছে পিডিভি এর মান দরকার। পিডিভি এর মান কোথেকে পাবা? পিডিভি এটার মান কোথেকে পাবা? এখন এটার আর কি ধরো কয়েকভাবে করতে পারো। আমরা একটা বলি যে অন্তরক নেয়া, তোমরা কি অন্তরীকরণ করে ফেলছো তো না? অন্তরীকরণ করেছো, গুড। তাহলে এটা যার যার সাপেক্ষে, মানে যে পাশে যে চলক আছে এই পাশে ভি এর সাপেক্ষে অন্তরক নিবা, আর এই পাশে টি এর সাপেক্ষে অন্তরক নিবা, বলো তো কি হইব?
এই পাশে এই যে এই পাশে ভি এর সাপেক্ষে অন্তরক নিবা আর এই পাশে টি এর সাপেক্ষে অন্তরক নিবা, কি হইব? এক্স এর অন্তরক কি? এক্স এর অন্তরক dx dx। এই ভি এর অন্তরক কি? dv ডিভি। টি এর অন্তরক কি? dp ডিটি। তাহলে এখানে জাস্ট এইখানে ভি এর অন্তরক নাও, আমাদের পি ডিভি দরকার, এখানে ভি এর অন্তরক নাও, এখানে টি এর অন্তরক নাও। তাহলে এইখানে পাবা পি কনস্ট্যান্ট, যেহেতু আমরা ভি এর সাপেক্ষে করতেছি, তাহলে এইটা হচ্ছে পি ডিভি, আর এনআর কনস্ট্যান্ট এটা হচ্ছে এনআর ডিটি। এটা সরাসরি এইভাবে করতে পারো, এটা একটা প্রসেস। আর তোমরা নরমালি অন্তরীকরণ করে যেভাবে আনো সেভাবে আনতে পারো, যে পিভি ইকুয়াল টু এনআর টি। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে কি পাবা? পিটা কনস্ট্যান্ট, পি টু ডি ডিটি অফ ফি ইকুয়াল এনআর তো কনস্ট্যান্ট, আর ডিডিটি অফ টি মানে কি? 1 1। তাহলে এইখানে পিডিভি ইকুয়াল এনআর, এই যে ডিটিটা ওই পাশে গেল, মানে এনআর ডিটি। পিডিভি মানে এনআর ডিটি, এই যে এখানেও পাইছো পিডিভি মানে এনআর ডিটি, মানে যে কোনো প্রসেসেই পারো। ঠিক আছে, এখন একটা প্রশ্ন হুট করে করতে পারো যে এখানে পিটা কনস্ট্যান্ট মানে কি, পিটা কেন কনস্ট্যান্ট ধরলাম, তাই না? পি যে কনস্ট্যান্ট ধরাই লাগবো তা না, জাস্ট হচ্ছে এই টার্মটা আনার জন্য। এখন এইখানে আসলে দুইটাই চলক, পি ও চলক ভিটাও চলক, তাই না? সবগুলোই চেঞ্জ হয়। বাট এরকমও হইতে পারে যে পিটা কনস্ট্যান্ট, জাস্ট ভিটা চেঞ্জ হইতেছে, তখন এই সূত্রটা খাটবে, তাই না? আমাদের দরকার হচ্ছে পি ডিভিটা আনা, তাই ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করে বের করছি পি ডিভিটা। ঠিক আছে, এই পি ডিভি টার্মটা আমাদের দরকার, তাই পি ডিভি টার্ম আনার জন্য যা দরকার সেই কাজটা করছি। ঠিক আছে, তুমি ইচ্ছা করলে কখন যদি ডিপি দরকার হইতো তাহলে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে উভয় পাশে করবা, তাহলে তো আর সূত্র চেঞ্জ হবে না, তাই না? উভয় পাশে পি এর সাপেক্ষে করে করতে পারতা, পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা আনতে পারতা। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে ডিভি, তাই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেন ডিভি টার্মটা আনছি। ঠিক আছে, মানে পি ডিভি। তাহলে এখন এটা বসায় দাও, n cp dt equal n cv dt plus pdv মানে nr dt, তাই তো? তাহলে ওই আর কি, n যদি না অনিতা তাহলে একই কাজ হইতো। nটা এখন চলে যাব, সব জায়গায় n আছে, n দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে থাকবে cp dt, এখানে থাকবো cv dt, আর এখানে আর ডিটি, টি দিয়ে ডিটি দিয়ে ভাগ করতে পারো, ডিটি দ্বারা ভাগ করলে এখানে সিপি ইকুয়াল সিভি প্লাস এখানে আর, তাই তো? এটাকে কনক্লুশন করো, এখানে সিপি যদি এই পাশে আনি সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। ঠিক আছে, এই হচ্ছে দুইটার সম্পর্ক, সিপি মাইনাস সিভি, এটা ইকুয়াল হচ্ছে আর। ক নম্বরে প্রুফ এটা হয়তো নরমালি আসে না, আসলে হয়তো আসতে পারে, খুব বেশি কমপ্লিকেটেড না, প্রুফটা যে পারাই লাগবে তাও না, হয়তো কাজে লাগে না, খ নম্বরে দিলেও দিতে পারে, কিছু বলার নাই, নরমালি তো, তাই না? এখানে জাস্ট এই যে তোমরা অন্তরীকরণ অলরেডি পড়ে ফেলছো, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাইলে এই টার্মটাই আর কি চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে জাস্ট পাবা। কারণ সিপি মাইনাস সিভি কলার, এই যে এইটা থেকেও কিন্তু বলা যায় যে সিপিটা বড়, তাই না? কারণ আর এর মানটা তো 8.314 পজিটিভ, সিভি পজিটিভ, সিপি পজিটিভ, তাহলে সিভি এর সাথে আরো আর পরিমাণ যোগ করলে, মানে 8.314 যোগ করলে সিপি পাওয়া যাবে, তাহলে অবশ্যই সিপিটা বড়, তাই না? ঠিক আছে, তোমরা লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো।